নমস্কার প্রিয় বাংলাভাষী। ৭৮তম স্বাধীনতার প্রাক্কালে আমরা মহান যে দুইজন নেতা যাদের নাম সর্বপ্রথমে আসে তিনি হলেন একজন মহাত্মা গান্ধী, জাতির জনক, জাতির পিতা, আর একজন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে একটু আলোচনা করব আজকের। নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা গ্লোবাল লিডার বলি, মানে উনি গ্লোবাল পলিটিক্সেই একটা উচ্চ মানের নেতা স্বীকৃতি পেয়েছেন সারা বিশ্ব জুড়ে। ইনি আইসিএস অফিসার ছিলেন। আইসিএস অফিসার হয়ে ভারতবর্ষে খুব ভালো পদে ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতেন, কিন্তু চাকরি করতে করতে দেখলেন যে এই চাকরিটা ওনার পক্ষে ঠিক মানানসই নয়। কারণ তখন চারিদিকে নিপীড়ন, ভোগমারি এবং ভারতের সাধারণ মানুষ যারা আছেন, যারা পরাধীন মানুষ, তাদের অত্যাচারের কথা ভেবে তাদেরকে স্বাধীন করবার উদ্দেশ্য নিয়ে তিনি চাকরি ছাড়লেন, কংগ্রেসে জয়েন করলেন। এই কংগ্রেসটা মহাত্মা গান্ধীরই নেতৃত্বে চলছিল, কংগ্রেস পার্টিটা। সঙ্গে জওহরলাল নেহরুও তো ছিলেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে মহাত্মা গান্ধীর কিন্তু খুব একটা মনোমালিন্য হলো না। কংগ্রেসের সভাপতি হলেন এবং উনি চাইছিলেন না, মানে মহাত্মা গান্ধী কিন্তু চাইছিলেন না যে নেতাজি কংগ্রেসের সভাপতি হোক। তার নিজস্ব ক্যান্ডিডেট তিনি সাউথের একজনকে দাঁড় করিয়েছিলেন, তিনি হেরে গেছিলেন। তথাপি সুভাষচন্দ্র বসুকে কিন্তু মহাত্মা গান্ধী বলেছিলেন যে ভাই তুমি পদ ছেড়ে দাও। হাসতে হাসতে কিন্তু পদ ছেড়ে দিয়েছিলেন এবং তিনি দেখলেন যে না, ইন্টারনাল যা হচ্ছে ইন্ডিয়া সরকারের, মানে ইন্ডিয়ার মধ্যে ব্রিটিশ সরকারের যে বিরোধিতা চলছে সেটা চলুক, মহাত্মা গান্ধীর নেতৃত্বে সেটা চলুক, আমি একটু ইউনিক কিছু ভাবি। এই ইউনিক ভাবতে গিয়ে উনি তখন ঘরবন্দি ছিলেন এবং যারা ওনাকে পাহারা দিয়েছিল ব্রিটিশ সরকারের অধীনে যে ভারতীয় সৈনিকরা, তাদেরকে বললেন যে দেখো ভাই, আমি এক মাস না আমি ঘর থেকে বেরোবো না, আমার কিছু কাজবাজ আছে, আমি এক মাস আমি ঘরেই আমি নির্জনে থাকবো। এই থাকার উদ্দেশ্যটা হচ্ছে একটু অন্যরকম। তিনি চাইছিলেন যে একটু দাড়ি গোঁফ বানাবে। কেন দাড়ি গোঁফ কেন বানাবে না, একটু কাবুলওয়ালার মতো দেখতে হবে। কারণ তিনি তখনই ঠিক করে নিয়েছিলেন যে আফগানিস্তান হয়ে উনি ইউএসএসআর হয়ে জার্মানি যাবেন। কিন্তু দাড়ি গোঁফ না বানালে, কাবুলিওয়ালার মতো দেখতে না হলে তিনি আফগানিস্তান হয়ে হয়তো বেরোতে পারবেন না। কারণ আফগানিস্তানের মতো করে তাকে আফগানিস্তানে যেতে হবে। তো ঠিক আছে, এক মাস পরে দাড়ি গোঁফ হলো, কাবুলিওয়ালার মতো দেখতে হলো। বাট আফগানিস্তানের যে ভাষা, সেই ভাষাটা কিন্তু রপ্ত করতে উনি প্রচণ্ড চেষ্টা করেছিলেন, বাট রপ্ত করতে পারেননি। সেই জন্য বোবার বেশে উনি কিন্তু কাবুল হয়ে ইউএসএসআর গেছিলেন। কিন্তু ইউএসএসআর তখন অ্যালাইড পাওয়ারের সাথে যোগ দিয়েছেন। অ্যালাইড পাওয়ার মানে ব্রিটিশ, ফ্রান্স, এদের সাথে। তো যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, তো তিনি দেখলেন যে না, ইউএসএসআর কিন্তু এইভাবে আমাকে এক বিন্দুও ব্রিটিশের বিরুদ্ধে হয়ে গিয়ে আমাকে কিন্তু সাহায্য করতে পারবে না। বলে রাখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একমাত্র নেতাজি সুভাষচন্দ্রই গান্ধীজিকে বলেছিলেন যে ওদেরকে সাহায্য না করে, ওদেরকে ভারতীয় সৈন্য না দিয়ে আমরা কিন্তু ওদের বিরুদ্ধে লড়াই করতে পারি। এটাই হচ্ছে সুযোগ এবং এখনই আমাদের স্বাধীনতা নিয়ে নিতে হবে। কিন্তু গান্ধীজি কি বললেন? না, গান্ধীজি বললেন না, এখন ওদের সাহায্য করার সময়, ওদের সাহায্য করি, ওরা অটোমেটিক আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবে। এটা একটা মতপার্থক্য।
আলটিমেট কিন্তু নেতাজিই সত্যি প্রমাণ হয়েছিল, কারণ অটোমেটিক স্বাধীনতা পায়নি, এবং স্বাধীনতার পেতে আরও বেশি সময় লেগেছে, কারণ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতাম, হয়তো স্বাধীনতা আরও আগে পেয়ে যেতাম। তো এইভাবে উনি ইউএসএসআর থেকে জার্মানিতে গেলেন, জার্মানির হিটলারের সাথে যোগাযোগ করার জন্য। হিটলারের সাথে যোগাযোগ করলেন, এটাও একটা গল্প স্টোরি আছে। হিটলারের তখনকার দিনে 7জন ডুপ্লিকেট হিটলার ছিলেন, যাদেরকে পেরিয়ে হিটলারের কাছে যেতে হতো। তো উনি হিটলারের বাড়িতে গিয়ে সোফায় বসেছেন। তো প্রথমে একজন এসে ওনার হিটলারের মতো দেখতে হাত বাড়িয়েছেন, হ্যালো, আমি হিটলার। নেতাজি সুভাষচন্দ্র বসু করজোড়ে ওনাকে বলেছিলেন, আমি নেতাজি সুভাষচন্দ্র বসু, আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি হিটলারের সাথে দেখা করতে চাই। তো উনি চলে গেছিলেন। আবার একজন ডুপ্লিকেট যেটা বলে, বহুমুখী যেটা বলে, সে নিয়ে এসেছিলেন, এবং তিনিও কিন্তু মন্দন করতে চাইছিলেন এবং বলেছিলেন যে আমি হিটলার। এই করে 7জন কিন্তু করে যাওয়ার পরেও নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু একটাই কথা বলেছিলেন যে আমি হিটলার এর সাথে দেখা করতে চাই। এবং শেষে প্রকৃত হিটলার যিনি, তিনি এসে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করছিলেন এবং দেখছিলেন যে নেতাজি এই যে কীভাবে বুঝলো যে আগে যারা এসেছিল তারা হিটলার নয়, আমি হিটলার। তখন নেতাজি কিন্তু নিজে থেকে উঠে হাত বাড়িয়েছিলেন এবং বললেন যে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস, আমি ভারত থেকে এসেছি, আমি আপনার সাহায্য প্রার্থী। তা তখন হিটলার জিজ্ঞেস করেছিল, ভাই তুমি আমাকে চিনলে কী করে? বলছি যে হিটলার সারা পৃথিবী কাঁপাচ্ছে, সেই হিটলার একজন সাধারণ একটা পরাধীন দেশের নেতাজিকে কখনো করমর্দন করতে আসবে না নিজে থেকে। তো তার এই বুদ্ধি, তার এই ইন্টেলিজেন্সি পাওয়ার দেখে তিনি কিন্তু হিটলার কিন্তু নেতাজিকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন, এবং তাদের মধ্যে একটা কথোপকথন হয়, এবং সেই কথোপকথনের মাধ্যমে 4500 যে যুদ্ধবন্দী ইন্ডিয়ান সৈন্য ছিল ব্রিটিশদের হয়ে যারা যুদ্ধ করতো, এবং জার্মানিতে যারা যুদ্ধবন্দী হয়ে গেছিলো, তাদেরকে কিন্তু নেতাজির অধীনে ছেড়ে দিয়েছিলেন, এবং নেতাজি সেখান থেকে একটা এই 4500 সৈন্য নিয়ে আইএনএ তৈরি করলেন, মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটাকে বলে আজাদ হিন্দ ফৌজ। বাট সেরকম সুবিধা করতে পারেনি, কারণ হিটলারও কিন্তু খুব একটা নেতাজিকে সাহায্য করার জন্য এগিয়ে ছিলেন না, কারণ তিনি নিজে থেকেই অনেক প্রবলেমে ফেসেছিলেন, অনেক রকম ভাবে তিনি জর্জরিত ছিলেন। তাই নেতাজি ভাবলেন যে না, হিটলারের সাথে তো থেকে হিটলারকে সঙ্গে নিয়ে কিছু করা যাবে না। তাই তিনি জাপানের উদ্দেশ্যে রওনা দিলেন, এবং অবশেষে জাপানে পৌঁছে জাপানের সহযোগিতায় প্রায় 40,000 যুদ্ধবন্দী, যারা ব্রিটিশ হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিল, তাদেরকে নিয়ে তৈরি করলো মহান সৈন্যবাহিনী আইএনএ, এবং প্রথম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গিয়ে স্বাধীন ভারতের পতাকা তুলেছিলেন এবং বলেছিলেন যে আমরা আজ থেকে শপথ নেব, আমরা দেশকে স্বাধীন করব। এদিকে মহাত্মা গান্ধীর মতোই দেশের হয়ে, দেশের ভেতরে থেকে দেশের স্বাধীনতার জন্য লড়ছিলেন। বাট নেতাজি কিন্তু একটা গ্লোবালি অ্যালাইড তৈরি করে জাপান, জার্মানি, যারা অ্যাক্সিস পাওয়ার ছিল, তাদের সাহায্য নিয়ে ভারতের যে ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, সেটা কিন্তু খুব কম কথা নয়। তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, তখনকার দিনে টেলিকমিউনিকেশন ছিল না, তখনকার দিনে কিছুই ছিল না বললেই চলে। কিন্তু সেই না থাকার সঙ্গে মেলবন্ধন করে তিনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ গ্লোবালি লড়াই চালিয়ে গেছেন ইংরেজ সরকারের বিরুদ্ধে। আমরা জানি না যে অরিজিনালি প্লেন দুর্ঘটনা হয়েছিল কিনা, উনি মারা গেছেন কিনা। আজও আমরা দেখেছি যে গুমনামি বাবা হয়ে তাকে আসতে দেখেছি, বলে সবাই যে এখনও তিনি বেঁচে আছেন। এও শুনেছি যে ব্রিটিশ সরকার যাওয়ার পর সময় বলেছিল যে শুধুমাত্র নেতাজি ছিলই বলেই আমরা চলে যাচ্ছি,
নেতাজি ছিলই বলেই দেশটা স্বাধীন হয়েছে, নয়তো নচেত নয়। কেন না, নেতাজি চলে গেলেও তার যে ছাপ, তার যে উচ্চাকাঙ্ক্ষা, তার যে যৌথ করার কৌশল, সারা ভারতবর্ষে কিন্তু ইংরেজের হয়ে যেসব সৈন্যরা কাজ করতেন, সেই সব সৈন্যরা কিন্তু আর তখন ইংরেজের হয়ে কাজ করতো না, ইংরেজের বিপক্ষেই কাজ করা শুরু করে দিয়েছিল। এবং তখন দেখেছিল যে ইংরেজরা তখন দেখেছিল যে না, আর নয়, আর পারা যাবে না। কারণ তাদের তো শক্তি শক্তি যেখানকার যেই দেশে গেছে সেই দেশের মানুষরা যখন ইংরেজকে আর চাইছে না, তাহলে ইংরেজেরা থাকার জো নেই। এবং এই জন্যেই বোধ হয় 1947 সালে তারা চলে গেছিল, শুধুমাত্র নেতাজির এই মানে সমস্ত ব্যাপারে ভারতের যত সৈন্য, তাদের মধ্যে মনোবল পোষণ করে দেওয়ার একটা বাসনা, সেই বাসনার জন্য হয়তো ইন্ডিয়া স্বাধীন হয়েছে খুব তাড়াতাড়ি। কারণ অহিংস আন্দোলন দিয়ে আর যাই হোক স্বাধীনতা আসে না, এটা আজকের দিনেও আমরা দেখেছি। তো এই বিশ্ববরণ্য নেতাকে আজ ৭৮তম স্বাধীনতা দিবসে নমস্কার, প্রণাম এবং আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পর্ব শেষ করছি। নমস্কার।